পর্যাপ্ত গণপরিবহনের অভাবে ভোগান্তির শেষ নেই রাজধানীবাসীর। 1 ঘন্টা দাঁড়ায় আছি, গাড়ি এই জায়গায় যাচ্ছে, কোনো দরজা খুলছে না। অনেক লোকজন, সে তুলনায় বাসের সংখ্যা অনেক কম। বাস তো আসতেছে, কিন্তু আমার মতন মানুষের উঠার কায়দা নাই। যানজটের কারণে নতুন বাস নামানোর আগ্রহ নেই মালিকদের। অবকাঠামো উন্নয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। 8 ট্রিপ 9 ট্রিপ মারার কথা, সেখানে সে 2 ট্রিপ 3 ট্রিপ বেশি মারতে পারছে না। সবকিছু মিলিয়ে ঢাকা শহরে বাস ব্যবসাটা অলাভজনক। সংশ্লিষ্ট অবকাঠামোগুলি রাস্তায় আছে কিনা সেটা দেখা। অবকাঠামো ছাড়া যদি আমি শুধু রুট পারমিট দিয়ে দেই তাহলে প্রক্রিয়া হবে না। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাজীপুরের শফিপুরে স্পিনিং মিলে ভয়াবহ আগুন। ধসে পড়েছে টিনের তৈরি ভবনটি। বেনাপোল বন্দরে গুদামের আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন। জঙ্গিবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন প্রধানমন্ত্রী। 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত মা ইলিশ ধরা নিষিদ্ধ। সংরক্ষণ ও বাজারজাতকরণও বন্ধ। মাসে 40 কেজি চাল দেয়া হবে জেলে পরিবারকে। 10 টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। কর্মসূচি সফল করতে কাজ করছে সরকার। এবং ভারত পাকিস্তানের সৃষ্ট অস্থিতিশীলতায় বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রায় প্রভাব পড়ার আশঙ্কা। পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষ থাকারও পরামর্শ কূটনীতিকদের। গাজীপুরের শফিপুরে একটি স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, ভোরে কালিয়াকৈরের শফিপুরে যমুনা গ্রুপের মালিকানাধীন শামীম স্পিনিং মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরই মধ্যে টিনের কারখানাটি ধসে পড়েছে। তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনা অনুসন্ধানে এরই মধ্যে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে সেভ দি প্রপার্টি, আমরা সেটা অনেকটা করতে পারছি। আগুন স্প্রেড হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেটা আমরা অফেন্সিভ টেকনিকেই কিন্তু এই সেভ দি প্রপার্টি ইনশিওর করতে পেরেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কাজের দুর্বলতার কারণে এরকম অগ্নিকাণ্ড বারবার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ঘটছে। এটি আমরা বিভিন্ন সংস্থা, বিভিন্ন তদন্ত কমিটি বা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবার সাক্ষ্য প্রমাণাদি নিয়ে আমরা এটি বের করব। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, মামুন, আপনি শুনছিলেন যে মেজর শাকিল নেওয়াজ ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনস, তো তিনি যেমনটি বলছিলেন যে আগুন নিয়ন্ত্রণে না আসলেও আগুন আর ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা তারা করছেন না। তো এই মুহূর্তে আমি যেটি দেখছি যে আগুন এখনো পর্যন্ত জ্বলছে। তবে বিষয় যেটি হয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা তারা হচ্ছে এই যে গুদামটিতে আগুন লেগেছে, তারা চারপাশ থেকে পানি ছিটিয়ে আগুনটিকে একটি জায়গায় নিয়ে এসেছেন। অর্থাৎ তারা যে বিশাল যে গুদামটি তার 2 দিক থেকে, অর্থাৎ সামনের দিক থেকে এবং পেছন দিক থেকে তারা পানি ছিটিয়ে ছিটিয়ে আগুন নিভিয়ে এখন আগুনটাকে মাঝামাঝি একটা জায়গায় নিয়ে এসেছেন। এখন আমরা দেখছি যে অল্প কিছু এলাকা জুড়ে সেখানে এখন পর্যন্ত আগুন জ্বলছে এবং সেখান থেকে প্রচন্ড ধোঁয়া উঠছে। তো ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে এইভাবে আস্তে আস্তে আগুনের জায়গাটিকে তারা ছোট করে ফেলবেন এবং এক পর্যায়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। তো ফায়ার সার্ভিস বলছে যে আগুন তাদের আয়ত্তেই আছে এবং এইখান থেকে আগুন আর বড় হওয়ার কোনো আশঙ্কা নেই এবং আগুনটি আস্তে আস্তে আরো ছোট হয়ে আসবে এবং এক পর্যায়ে সম্পূর্ণ নিভে যাবে। এর আগে আপনি জানেন যে আজকে ভোরবেলায় আগুনের ঘটনাটি ঘটে এই সুতার গুদামে। তো এখন পর্যন্ত যেটি হয়েছে যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিংবা এই যে কর্তৃপক্ষ রয়েছে এই কারখানার, তাদের পক্ষ থেকে আমরা কোনো হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাইনি। কারণ
কাল রাতে যেই কর্মীরা তারা দায়িত্বে নিয়োজিত ছিলেন, তো এরপরে আজকে যখন ভোরবেলাটিতে আগুন লাগে সেই কর্মীরা সবাই তারা নিরাপদেই বের হয়ে এসেছিলেন এবং আজকে সকালের পালায় যারা দায়িত্ব পালন করার জন্য কারখানার ভিতরে প্রবেশ করার কথা ছিল তারা কিন্তু আগুন লাগার পর আর ভিতরে কেউ প্রবেশ করেনি, অর্থাৎ তাদের যে দায়িত্বের পালনের যে সময়টা শুরু হওয়ার কথা তার আগে আগুন লেগেছে। তো যার ফলে আর কেউ ভিতরে কোনো মানুষজন ছিলেন না। এই কারণেই ফায়ার সার্ভিস এবং অথরিটি তারা যেটি বলছেন যে তারা কোনো হতাহতের আশঙ্কা এই মুহূর্তে করছেন না। এবং আগুন নিয়ন্ত্রণের জন্য আপনি জানেন যে বেশ কয়েক ঘন্টা ধরে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে এবং নিয়মিত আমরা দেখেছি যে বিরতিহীনভাবেই তারা সেখানে আগুনে পানি ছিটিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি দেখছেন যে আজকের যে আবহাওয়াটি, একদিকে প্রচন্ড রোদ, অপরদিকে এইখানে কিন্তু প্রচন্ড বাতাস রয়েছে, দক্ষিণা বাতাস। তো তার কারণেই আগুন নিয়ন্ত্রণে আনতে কিংবা আগুন সম্পূর্ণ নেভাতে সময় লাগছে, এমনটি ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন। আর একটি বিষয় হচ্ছে যে এই কারখানাটিতে আগুন লেগেছিল এটি হচ্ছে সম্পূর্ণ টিনের তৈরি একটি ভবন, অর্থাৎ উপরের ছাদেও টিন রয়েছে এবং যে চারপাশে যে দেয়ালের একদম মাটি থেকে অল্প কয়েক ফুট পর্যন্ত হচ্ছে আপনার ইটের, তারপরেই হচ্ছে কিন্তু আপনার টিনের বেড়া। তো যার কারণেই হচ্ছে এই আগুনের কারণে কিন্তু টিনগুলো প্রচন্ড উত্তপ্ত হয়ে গেছে এবং উপর থেকে পানি ছেটানোর পরে গরম টিনে এবং উত্তপ্ত টিনে পানি পড়ার পরপরই আমরা যেটি দেখছি যে পানিগুলো কিন্তু এই গরম উত্তপ্ত টিনের মধ্যে পানিগুলো শুষে নিচ্ছে, যার কারণে ভিতরে যেখানে তুলা এবং সুতা জ্বলছে সেখানে পানি প্রবেশেও কিছুটা ব্যাহত হচ্ছে। তো তারপরে ফায়ার সার্ভিস কর্মীরা তারা চেষ্টা করে যাচ্ছেন এবং আমি আগে যেটি বলেছিলাম যে তারা বলেছেন যে আগুন এই মুহূর্তে তাদের আয়ত্তেই আছে এবং আগুন আর ছড়াবে না, এমনটাই তাদের আশা। তো এই ঘটনাস্থল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। মামুন। রুবেল, পরবর্তীতে এই বিষয়ে আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, গাজীপুরের শফিপুরে স্পিনিং মিলে যে ভয়াবহ আগুন লেগেছে সেখান থেকে তার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুবেল। এদিকে যশোরের বেনাপোল স্থলবন্দরের পণ্যাগারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে গাড়ির টায়ার ও প্রসাধনী সামগ্রী সহ আমদানি করা বিভিন্ন পণ্য। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। প্রায় 4 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এ ঘটনায় 4টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যশোর থেকে জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে ডেস্ক রিপোর্ট। রোববার ভোর 5:30টার দিকে বন্দরের 23 নম্বর পণ্য গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দরের ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সকাল 9:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কি কারণে লাগছে আমরা এখন পর্যন্ত কোনো তার রুট পাচ্ছি না, যে স্বাভাবিকভাবে আগুন লাগার কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। তবে এ ব্যাপারে আমরা ইনভেস্টিগেশন করে আমরা আপনাদেরকে পরে জানাতে পারবো। ফেব্রিক্স, তুলা, মোবিল, স্প্রে রং, বৈদ্যুতিক তার, ফাইবার অপটিক কেবল সহ বিভিন্ন ধরনের কেমিক্যালে পূর্ণ ছিল 23 নম্বর পণ্য গুদামটি। প্রাথমিকভাবে কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। তুলার বেল্ট ছিল, মোবিল ছিল, তারপরে স্প্রে রং ছিল, মশার মারার ছিল, কেমিক্যাল ছিল। আমরা কর্ম করি সেই হিসেবে বলছি যে কয়েকশো কোটি টাকার মাল এখানে ছিল। তদন্ত হলে দেখা যাবে আসলে মানে কি পণ্য ছিল এই বিষয়টা, এরপরে কি পরিমাণ পণ্য ক্ষতি হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ। আগুনে বেনাপোল পোর্ট থানায় পুড়ে গেছে মামলার আলামত সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ স্থানীয় কর্মকর্তারা। আমরা অফিসার ফোর্স সকলে মিলে আমাদের যে আর্মস অ্যামুনিশন আছে এগুলোকে আমরা সেভ করতে সক্ষম হয়েছি। কিছু আলামত আমাদের ধ্বংস হয়েছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল তারও কিছু অংশ আমাদের পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে 4টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সময় সংবাদ, যশোর। রাষ্ট্রীয় ও সামাজিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে চালু হলো উন্নত মানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, এর ফলে যেমন নাগরিক হয়রানি কমবে, তেমনি এই কার্ড জঙ্গিবাদ ও অপরাধ দমনেও বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি বিপুল নাগরিকের ডাটা সম্বলিত তথ্য ভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করতেও নির্বাচন কমিশনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কাগজের তৈরি প্রচলিত লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রে জালিয়াতি ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ছিল অনেক, বাধা ছিল স্বচ্ছতা প্রসঙ্গেও। সব সীমাবদ্ধতা দূর করে এবার চালু হলো প্লাস্টিকের তৈরি বায়োমেট্রিক তথ্য সম্বলিত মেশিন রিডেবল ডিজিটাল পরিচয়পত্র বা স্মার্ট কার্ড, যাতে 3 স্তরে 25টি নিরাপত্তা বৈশিষ্ট্য নিশ্চিত করা হয়েছে। পুরো কার্ডের অবয়বেও প্রাধান্য পেয়েছে দেশাত্মবোধের চেতনা।
রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্মার্ট কার্ডের বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নিয়ম অনুযায়ী তার 10 আঙ্গুলের ছাপ ও চোখের কর্নিয়ার তথ্য সন্নিবেশ করা হয়। পাশাপাশি তার হাতে তুলে দেয়া হয় নতুন স্মার্ট কার্ড। এ সময় কার্ড তুলে দেয়া হয় জাতীয় ক্রিকেট দলের কৃতি সন্তানদের হাতেও। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই কার্ডের তথ্যের নিরাপত্তায় মনোযোগী হতে হবে কমিশনকে। আধুনিক এখন যেটা আমরা স্মার্ট কার্ড যে করতে শুরু করলাম, এতে আমাদের আরো সহজ হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী একটা ভূমিকা নিয়েছি, যে কোনো মতেই বাংলাদেশকে আমরা এই জঙ্গিবাদ সৃষ্টি হতে দেব না। যারা এই ধরনের কর্মকাণ্ড বা সমাজবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে তাদেরকে শনাক্ত করতে এই কার্ড যথেষ্ট সহযোগিতা করবে। তবে আমি আবার অনুরোধ করব নির্বাচন কমিশনকে যে এই যত ডাটাগুলি নেওয়া হচ্ছে তার নিরাপত্তাটা নিশ্চিত করা একান্তভাবে প্রয়োজন। কোনো মতে এটা যেন কেউ অপব্যবহার করতে না পারে, এ ব্যাপারে যথেষ্ট প্রযুক্তি এখন আছে, সেগুলি ব্যবহার করা একান্তভাবে দরকার। সরকারি ও নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রেও এই কার্ড যুগান্তকারী সহায়তা দেবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকল নাগরিকের এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা সম্পন্ন হলে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন দেশে আসবে। প্রতারণা জালিয়াতিও কমে আসবে। কেউ অপরাধ করলে কোনো মতেই সেখান থেকে পার পাবে না। সোমবার থেকে সাধারণ নাগরিক পর্যায়ে এই কার্ড বিতরণ হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে ডিজিটাল বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেল। ডিজিটাল বাংলাদেশ আজকে বাস্তব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগামী 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত 22 দিন মা ইলিশ ধরা, সংরক্ষণ ও বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। দুপুরে সচিবালয়ে একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ সাইদুল হক। যারা আইন অমান্য করবে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। ইলিশ ধরা বন্ধ থাকার এ সময়ে জেলেদের প্রতিটি পরিবারকে মাসে 40 কেজি করে চাল দেয়া হবে। সারা দেশে 12 অক্টোবর থেকে 2 নভেম্বর 16 পর্যন্ত 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার আইন জারি করেছে। ইলিশ আহরণ, বিপণন, ক্রয় বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এই কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয় সহ মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, নৌপুলিশ, র্যাব, বিজিবি সহ সংশ্লিষ্ট জেলা উপজেলার প্রশাসন একযোগে কাজ করবে। 10 টাকা কেজি দরে সরকারি চাল বিক্রিতে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। দুপুরে খাদ্য ভবনে এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মন্ত্রী জানান, এই কর্মসূচি শতভাগ সফল করতে সরকার কাজ করে যাচ্ছে। কোন রকম যদি দুর্নীতির আশ্রয় গ্রহণ করেন কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, পরিষ্কার কথা। অনেক অভিযোগের ক্ষেত্রে সাময়িকভাবে সাসপেন্ড হয়, 2 দিন পরে সাসপেনশন উইথড্র হয়। এই তো সরকারি কর্মকর্তাদের বেলায় তাই হয়, সাসপেন্ড হয়, 2 দিন পরে সাসপেনশন উইথড্র হয়। এই কর্মসূচির বেলায় কিন্তু তা না, আমি পরিষ্কার বলতে চাই। এদিকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কেজি প্রতি 10 টাকা দরে চাল বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে দিনাজপুরে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে কর্মসূচির আওতায় চালের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন দুস্থরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। অবিলম্বে তারা দরিদ্রদের সঠিক তালিকা করে চাল বিতরণের দাবি জানান। আমাদের নাম তালিকা নিয়ে যায়, কিন্তু আমরা এই 10 টাকা রেশন কার্ড আমরা পাচ্ছি না। 10 টাকা শেষ চাউলের কার্ডটা যে হয়েছে সরকার দিছে, সেটাও আমরা পাইনি এখন পর্যন্ত। তার জন্য আমরা টিএনও অফিসে আসছি। কোনো চেয়ারম্যানের দেন, মেম্বারের দেন, আমরা কিচ্ছু পাই না। আমরা 10 টাকা কাটলো আমরা পাইনি। আমরা শুধু মানুষগুলো আমরা হাতে করে পেটে খাই। যেটা আছে এটা যেন সুষ্ঠুভাবে যেন দেওয়া হয় এবং কোনো একটাও যেন সচ্ছল ব্যক্তি না পায়, একটাও যেন চাকরি করে এমন কোনো ব্যক্তি না পায়। এই জিনিসটা আমরা দুপুরের সময় আরো থাকছে। শারদীয় দুর্গাপূজায় 24 পরগনায় তৈরি হচ্ছে ভারতের সবচেয়ে আকর্ষণীয় প্রতিমা। 4 কোটি রুপির সোনা, রূপা, হীরায় মোড়া দেবীকে দেখার অপেক্ষায় ভক্তরা। রাজধানীর
বেসরকারি গণপরিবহনে দীর্ঘদিন নতুন কোনো বিনিয়োগ নেই, তাই পর্যাপ্ত গণপরিবহনের অভাবে ভুগতে হচ্ছে নগরবাসীকে। এ অবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সাড়া দিয়ে 4000 নতুন বাস নামাতে রাজি হলেও বাস মালিকদের সংগঠন বলছে, যানজট পরিস্থিতির উন্নতি না হলে লোকসানের মুখে আটকে যাবে নতুন বিনিয়োগ। এক্ষেত্রে দ্রুত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। তাফসির বাবুর রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজধানীতে কয়েকটি রুটে নতুন বাস নামলেও সামগ্রিকভাবে রাজধানীর গণপরিবহন খাত একরকম থমকেই আছে। এই খাতে বড় বিনিয়োগ আসছে না, অন্যদিকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পুরনো ব্যবসায়ীরাও। অথচ যাত্রীর সংখ্যা বেড়েই চলেছে, সেই সঙ্গে বাড়ছে দুর্ভোগও। 1 ঘন্টা দাঁড়ায় আছি, গাড়ি এই জায়গায় যাচ্ছে, কোনো দরজা খুলছে না। বিশেষ করলে অনেক লোকজন, সে তুলনায় বাসের সংখ্যা অনেক কম। বাস তো আসতেছে, কিন্তু আমার মতন মানুষের উঠার কায়দা নাই। বাস মালিকরা বলছেন, একদিকে নতুন বাস নামাতে বিপুল খরচ, অন্যদিকে যানজটের কারণে 70% রুটেই লাভ তুলতে না পারায় নতুন বিনিয়োগে উৎসাহী নন তারা। যানজটের কারণে ট্রিপ হয় না, 8 ট্রিপ 9 ট্রিপ বাড়ার কথা, সেখানে সে 2 ট্রিপ 3 ট্রিপ বেশি মারতে পারছে না। সবকিছু মিলিয়ে ঢাকা শহরে বাস ব্যবসাটা অলাভজনক। কেউ যদি পাগল না হয়, এই কনজেশনের শহরে বিনিয়োগ কেন করতে যাবে? একটা বাস কেনার জন্য কোটি টাকার মতো বিনিয়োগ করতে হয়। তবে এমন অবস্থার মধ্যেও আগামী 1 বছরে 4000 নতুন বাস নামাতে বাস মালিকদের রাজি করিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেয়া হয়েছে কম সুদে ঋণের ব্যবস্থা সহ নানা প্রণোদনার আশ্বাস। তবে ব্যবসা বান্ধব পরিবেশ ও অবকাঠামো তৈরি না হলে শুধু নতুন বাস নামিয়ে যাত্রী পরিবহনে সফলতা আসবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। পুরান বাসগুলো উঠিয়ে নতুন বাস প্রবর্তন করার জন্য আমরা কিছু কাজ করে যাচ্ছি। সেখানে 1000 এয়ার কন্ডিশন বাস থাকে, বাকিগুলো নন এসি বাস থাকে। সংশ্লিষ্ট অবকাঠামোগুলি রাস্তায় আছে কিনা সেটা দেখা, সড়কের উইডথ আছে কিনা, কারণ বাস একটা বড় সাইজের গাড়ি, তার টার্নিং এরও কিন্তু জায়গা লাগে। ওয়ার্কশপ ডেপোর জায়গা দেওয়া, স্টপ ওয়ার টার্মিনালগুলি দেওয়া, এই অবকাঠামো ছাড়া যদি আমি শুধু রুট পারমিট দিয়ে দেই তাহলে প্রক্রিয়া হবে না। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন খাতকে ঢেলে সাজাতে হলে শুরুতেই হাত দিতে হবে রাজধানীর বাসগুলোকে অল্প কয়েকটি কোম্পানির অধীনে আনার কাজে। রাজধানীতে বাস পেতে নাগরিকদের যে দুর্ভোগ, সেটি আসলে নিত্যদিনের ঘটনা। তবে দীর্ঘদিনেও নাগরিকদের এই সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে এখন সরকারের পক্ষ থেকে যখন নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে, এরপরেও সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন উঠছেই যে এর মাধ্যমে ঢাকায় যে গণপরিবহনের সমস্যা, তার কি আদৌ কোনো সমাধান হবে? তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর গণপরিবহনের ভোগান্তির খবর জানাতে এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ফয়সাল, গণপরিবহন সংকটের কারণে যে যাত্রীদের কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় সেই ব্যাপারে নিশ্চয়ই আপনি জানেন। ঠিক সেই চিত্র কিন্তু ব্যতিক্রম নয়, আসলে দিন দিন এই দুর্ভোগের চিত্র কিন্তু বাড়ছে। সেই চিত্র অনেকদিন ধরে যাত্রীরা অভিযোগ করে থাকলে কিন্তু সেই চিত্র তেমন একটা পাল্টাচ্ছে না। আমি রাজধানী ফার্মগেট এলাকায় আছি, ঠিক 1 ঘন্টার অনেক সময় হয়েছে আমি রাজধানী ফার্মগেট এলাকায় আছি, এবং এখানে এসে যেটা দেখেছি আসলে যাত্রীরা অনেকক্ষণ ধরেই কিন্তু অপেক্ষা করছেন, তারপরে গাড়ির জন্য তারা অপেক্ষা করছেন। গাড়ি যদিও আসার সাথে সাথে কিন্তু যাত্রীরা যারা রয়েছেন তারা সবাই হুমড়ি খেয়ে তারা পড়ছেন, গাড়িতে ওঠার তারা চেষ্টা করছেন, কিন্তু আসলেই সেই চেষ্টায় সবাই যে সফল হতে পারছে তা কিন্তু বলা যাচ্ছে না। এবং এক্ষেত্রে কিন্তু নারীদের খুব বেশি পরিমাণ ভোগান্তিতে পড়তে হচ্ছে। আপনি জানেন যে ঢাকা শহরে এমনিতেই নারীদের জন্য যে বাস সার্ভিস রয়েছে, সেই বাস সার্ভিস কিন্তু তেমন একটা প্রতুল বলা যায় না। সেই বাস সার্ভিস অপ্রতুলতার কারণে কিন্তু নারীদের প্রতিনিয়তই তারা অফিসে যাওয়ার সময় বা অফিস থেকে অনেক যারা বাড়িতে যান, সব ক্ষেত্রে কিন্তু আসলে সবসময় তাদেরকে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঠিক আজকে সেই চিত্র কিন্তু ব্যতিক্রম না। আপনি জানেন এখন 2টারও অনেক বেশি সময় বেজেছে, কিন্তু এখন কিন্তু অফিসগামী যাত্রীদের খুব একটা চাপ না থাকলেও যারা স্কুলে রয়েছে বা যারা ভার্সিটিতে রয়েছে, যারা কলেজে রয়েছে, তাদের অনেকেই, যাদের সকালে থেকে ক্লাস ছিল তারা অনেকেই এখন বাসায় যাচ্ছে, বা যাদের বিকেলে ক্লাস রয়েছে বা যাদের বিকেলের দিকে কোনো ধরনের কাজ থাকে, তারা অনেকে কিন্তু তারা এখন বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, কিন্তু সেই ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি পরিমাণ ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমি এখানে যতক্ষণ ধরে রয়েছে, এখানে অনেক যাত্রীদের সাথে কথা বলেছে, তারা অনেকে এমনটাও বলেছেন যে তারা আধা ঘন্টা 1 ঘন্টা আরও বেশি সময় ধরে কিন্তু তারা আসলে অপেক্ষা করছেন এখানে গাড়ির জন্য। অনেকক্ষণ অপেক্ষার পরে যখন আসলে একটা গাড়ি যখন আসে, তখন তারা চেষ্টা করেন সবাই গাড়িতে ওঠার জন্য। যারা গাড়িতে উঠেন তারাও কিন্তু আসলে বলেন যে ভিতরে অনেক গাদাগাদি করে তাদেরকে বসতে হয়, এবং এই গাড়ির আসলে এই অপ্রতুলতার কারণেই কিন্তু তাদের প্রতিনিয়ত এই ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে। তারা আসলে জানাচ্ছিলেন যে এই ধরনের এই যে সমস্যা, গাড়ির যে ধরনের অপ্রতুলতা রয়েছে, সেই অপ্রতুলতার কারণে তাদেরকে যে ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে, সেই ভোগান্তির কারণেই কিন্তু তাদের প্রতিদিন নিয়ত তাদের অফিসে আসলে ফিরতে, তাদের অনেকে অফিসে যেতে আসলে
আসলে তাদের অনেক সমস্যা হচ্ছে, অনেক সময় তাদের দেরি হচ্ছে, সেক্ষেত্রে তারা অনেক সমস্যা তাদের পড়তে হচ্ছে, সেক্ষেত্রে বাসায় যেতেও তাদের কিন্তু অনেক সমস্যায় তাদের পড়তে হচ্ছে। এবং রাজধানীর গণপরিবহনের এই চিত্র আসলে তার অপেক্ষা রয়েছেন ঠিক কবে নাগাদ এই চিত্র আসলে পরিবর্তন হতে পারে, সেই অপেক্ষায় যাত্রীরা দিন গুনছে। তো ফাহমিদা, রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো এই সর্বশেষ খবর। ফাহমিদা। দর্শক, রাজধানীর গণপরিবহনে জনগণের যে ভোগান্তি তার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। ভারত পাকিস্তানের বর্তমান টানাপোড়েনে বাংলাদেশের বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এও মনে করেন দেশ দুটির মধ্যে সৃষ্ট অস্থিতিশীলতার পরোক্ষ প্রভাব পড়বে বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রায়ও। এক্ষেত্রে বাংলাদেশকে সতর্ক কৌশল অবলম্বন সহ পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষ থাকারও পরামর্শ সাবেক কূটনীতিকদের। এহসান জুয়েলের রিপোর্ট। চলছে যুদ্ধের মহড়া। পারমাণবিক শক্তিধর দুদেশের মধ্যে চলমান এই অস্থিরতার প্রভাব পড়ছে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায়। ভারতের উড়িতে হামলার পর পাল্টা সার্জিক্যাল অ্যাটাকে দেশটির দাবি বেশ কয়েকজন পাকিস্তানি সেনা ও জঙ্গি হত্যার। এই অবস্থায় দুদেশের সীমান্তে সেনা সমাবেশের পাশাপাশি বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সব কার্যক্রম। এর মধ্যে ইসলামাবাদে স্থগিত হয়ে গেছে সার্ক শীর্ষ সম্মেলন। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছে উত্তেজনা প্রশমনের। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে উষ্ণতা, সেখানে পাকিস্তানের সঙ্গে রয়েছে সমান্তরাল কূটনৈতিক দূরত্ব। তবে দুদেশের সঙ্গে বাণিজ্যিক এবং আঞ্চলিক যোগাযোগের ব্যাপারে আন্তরিক বাংলাদেশ। চলমান যুদ্ধ পরিস্থিতিতে যেটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। আমরা উন্নয়নশীল একটা দেশ, আমরা বড় বড় কিছু অবকাঠামো তৈরি করছি, আমাদের কিছু মেগা প্রজেক্ট আমাদের আছে। যদি পার্শ্ববর্তী দেশগুলো যুদ্ধ হয় তাহলে তো আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হব, কারণ এখানে যাতায়াত বন্ধ হয়ে যাবে, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের যে ভূ রাজনৈতিক যে অবস্থান, তিন দিকে ভারত বেষ্টিত হয়ে রয়েছে, তো সেই অবস্থায় অবশ্যই বাংলাদেশের জন্য এটা অত্যন্ত বড় ধরনের একটা হুমকি সৃষ্টি করতে পারে। দুদেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা কম উল্লেখ করে কূটনীতিকরা বলছেন, এক্ষেত্রে নেতিবাচক কিছু হলে বাংলাদেশকে নিজের নিরপেক্ষ নৈতিক অবস্থানে অটল থাকতে হবে। এখানে বাংলাদেশের কোনো ধরনের পক্ষ অবলম্বনের কোনো সুযোগ কোনোভাবেই নেই। এই পাকিস্তানের এই বৃহৎ শক্তিগুলোর মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের থেকে একটা নিরপেক্ষ অবস্থান গ্রহণ করাই আমাদের জন্য, আমাদের জাতীয় স্বার্থের জন্য সহায়ক হবে। না ভারতের সাথে, না পাকিস্তানের সাথে, অন্য কোনো দেশের সাথে আমাদের কোনো সামরিক চুক্তি নেই যে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ তার সমর্থন করবে। আঞ্চলিক সহযোগী দুদেশের মধ্যে চলমান সংকট মোকাবেলায় বাংলাদেশ মধ্যবর্তী ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এ মন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন পর্যন্ত বিশ্বের বুকে একটি উন্নয়নশীল শান্তিকামী রাষ্ট্র হিসেবেই নিজেদের ইমেজকে প্রতিষ্ঠিত করেছে। ভারত পাকিস্তানের সম্ভাব্য যে যুদ্ধ, তা যে আঞ্চলিক অস্থিরতা তৈরি করবে, তা মোকাবেলায় বাংলাদেশ সরকার কতটা কৌশলী হতে পারবে, সেটি হয়ে উঠতে পারে আগামী দিনের বড় চ্যালেঞ্জ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সিডর আইলায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর অধিকাংশ বেড়িবাঁধ এখনো মেরামত হয়নি। অস্বাভাবিক জোয়ার ও ভাঙনে বিলীন গ্রামের পর গ্রাম। স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রী। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে খুলনা শিপইয়ার্ডে কোস্টগার্ডের 3টি এনসোর পেট্রোল ভেসেল নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাহাজ নির্মাণের সক্ষমতা দেশের নৌশক্তি বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। খুলনা শিপইয়ার্ড যুদ্ধ জাহাজ নির্মাণ, সমুদ্রগামী জাহাজ নির্মাণ এবং এদেশের প্রয়োজনে অন্যান্য উপযোগী জাহাজ নির্মাণের পাশাপাশি অদূর ভবিষ্যতে বিদেশ যুদ্ধ জাহাজ সহ বাণিজ্যিক জাহাজ রপ্তানির কার্যক্রম গ্রহণ করতে পারবে। ভবিষ্যতে ইউরোপ যুদ্ধ জাহাজ দেশীয় প্রযুক্তিতে সাশ্রয়ী নির্মাণের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। এতে আমাদের দেশের নৌশক্তি বৃদ্ধি পাবে, জাতীয় অর্থনৈতিক উন্নতি ও ত্বরান্বিত হবে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর অধিকাংশ বেড়িবাঁধ এখনো মেরামত হয়নি। এবছর বর্ষা মৌসুমের শুরুতে অস্বাভাবিক জোয়ারের পানির চাপে ইতোমধ্যে পায়রা নদীর ভাঙনে কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে। নিঃস্ব হয়ে গেছে গ্রামের কয়েক হাজার পরিবার। এদিকে ভাঙন রোধে 50 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের মাধ্যমে স্থায়ী সমাধানের কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। সুজন দামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
পটুয়াখালীর পায়রা নদীর অব্যাহত ভাঙনে কয়েকটি গ্রাম ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। দুমকি উপজেলার আঙ্গারিয়া ও পাঙ্গাসিয়া ইউনিয়নের চাঁদখালী, রাজগঞ্জ, আলদি ও বাহেরচর সহ কয়েকটি গ্রামের শত শত পরিবার নদীর অব্যাহত ভাঙনে স্কুল, মাদ্রাসা, কবরস্থান, ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব হয়েছে। প্রতিনিয়ত জোয়ারের প্লাবনে ভেসে যায় মাছের ঘের ও আউশের ফসল। বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসী। সম্প্রতি পায়রা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে এক জনসভায় এলাকাবাসীকে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন পানি সম্পদ মন্ত্রী। তবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী চান প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন। ঘরদুয়ার মোড়ে ভাঙতে পারে না, ওদিকে মানে খালি একটার পর একটা খালি জয়াল পড়তে আছে। মসজিদ এবং কবরস্থান হঠাৎ করে জমি ডাববে গেছে, কল্পনার বাইরে। এখন আমরা থাকি মানুষের জায়গায় কোন রকমের ছাবড়া দিয়ে থাকি। কিছুদিনের মধ্যে যদি আমাদের বেড়িবাঁধ না হয় তাহলে আমাদের এই আঙ্গারি ইউনিয়নের 72 গ্রাম একবার বিলীন হয়ে যাবে এবং পানিতে তলিয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, বাঁধ নির্মাণ ও মেরামতের জন্য বাজেট পেলে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে। যে সমস্ত এলাকায় বাঁধ ভেঙে গেছে সেই সমস্ত এলাকায় বাঁধ মেরামত এবং যেখানে বাঁধ নতুন নির্মাণ প্রয়োজন সেখানে নতুন নির্মাণের জন্য আমরা বাজেট প্রয়োগ করেছি। বাজেট প্রাপ্তি সাপেক্ষে টেন্ডারের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা। অবশ্য পানি সম্পদ মন্ত্রী ভাঙন রোধে 50 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের মাধ্যমে স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন। প্রপার একটা প্রজেক্ট করে আমরা এই সমস্ত জায়গায় যেখান পর্যন্ত ভাঙন হয়েছে সেটা আইডেন্টিফাই করেছে, এই 650 মিটার আমরা স্থায়ী কাজ হয় সেই বন্দোবস্ত করছি। পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ড ডিভিশনে 12টি ফোল্ডারে 800 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 5 কিলোমিটার নেই। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 50 কিলোমিটার আর আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় 100 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কলকাতার অদূরে উত্তর 24 পরগনায় তৈরি হচ্ছে ভারতের সবচেয়ে আকর্ষণীয় ও মূল্যবান প্রতিমা। সোনা, রূপা ও হীরায় মোড়া প্রতিমা তৈরিতে খরচ হবে 4 কোটি রুপিরও বেশি। কলকাতা থেকে 40 কিলোমিটার দূরে হাবড়া এলাকায় এ প্রতিমা তৈরিতে কাজ করছেন শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। তাকে সহযোগিতা করছেন 100-রও বেশি শ্রমিক। এছাড়া সোনায় মোড়া এই দুর্গা পূজিত হবেন বাংলাদেশ ঘেঁষা আরেক রাজ্যের রাজধানী আগরতলার ছাত্রবন্ধু ক্লাবে। কড়া পুলিশ প্রহরায় এ প্রতিমা তৈরি করা হচ্ছে। সার্বক্ষণিক নজর রাখতে বসানো হয়েছে 10টি সিসিটিভি ক্যামেরা। এদিকে বাংলাদেশেও বেশ সাড়ম্বরে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। আয়োজকরা বলছেন মন্দির ও মণ্ডপগুলো ব্যস্ত এখন শেষ সময়ের প্রস্তুতিতে। পুলিশ জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব নিরাপদে সম্পন্ন করার ব্যাপারে সব প্রস্তুতি নিয়েছে সরকার। তাহিয়া রুবাইয়া তপলার রিপোর্ট। হাতে তুলির নিপুণ কারুকাজ, শিল্পীর মনের মাধুরী মেশানো রঙে যেন জ্যান্ত হয়ে উঠছেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, এখন শুধু ক্ষণ গণনা। শারদীয় দুর্গোৎসব ঘিরে রাজধানীর মন্দির ও মণ্ডপগুলোতে এখন তাই দারুণ ব্যস্ততা। প্রতিমা নির্মাণ, প্যান্ডেল, মঞ্চ স্থাপন আর সাজসজ্জার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। দেবীর প্রতিমায় অবয়ব গড়ার কাজ শেষে প্রতিমা শিল্পীরা ব্যস্ত সৌন্দর্য বাড়িয়ে তোলার কাজে। 24 ঘন্টা কাজ করতে হচ্ছে, কারণ আমরা এখনো রেস্ট পাচ্ছি না, কারণ সময় তো ঘনায় আসছে। আয়োজকরা বলছেন, সারা দেশের ছোট বড় মিলিয়ে মোট 29,395টি মণ্ডপ প্রতিষ্ঠা চলছে। আর শুধু রাজধানী ঢাকাতেই থাকবে 229টি মণ্ডপ। সারা দেশেই অ্যাকচুয়ালি প্রতিমার যে মূল যে রূপটা, এটি রঙের কাজ, অলংকারের কাজ, এই সমস্ত কাজগুলো শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের এই উৎসবকে নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর 13টি বিসর্জনের স্থান সহ প্রত্যেকটি মণ্ডপেই আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গাড়িতে আমাদের টহল যে ব্যবস্থা সেটা থাকবে। এছাড়া আমাদের যে গোয়েন্দা বিভাগ থেকেও একটি বিভিন্ন জায়গায় নিরাপদ থাকে, সেই বিষয়টা আমরা ইতিমধ্যে নিশ্চিত করেছি। আগামী 7 অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গা উৎসব। ওই দিন ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের পূজা। এরপর 8 অক্টোবর সপ্তমী, 9 অক্টোবর মহাষ্টমী ও কুমারী পূজা, 10 অক্টোবর মহানবমী এবং 11 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ও বিজয়া শোভাযাত্রার মধ্য দিয়ে সমাপ্তি হবে দুর্গোৎসবের। দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে আসছেন অশান্তি আর শস্যহানি রূপে। তবুও ভক্তদের প্রত্যাশা, সব পরিস্থিতিতেই তার আশীর্বাদ পাবেন তারা। আর তাই তো দেবীকে বরণ করে নিতেই চারিদিকেই সাজ সাজ রব। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। মেয়াদ শেষ হওয়ার পরই বীমা গ্রাহকদের দাবি পরিশোধ করার কথা থাকলেও মাসের পর মাস অপেক্ষা করে টাকা পাচ্ছেন না গ্রাহকরা। উল্টো কেটে নেওয়া হচ্ছে গ্রাহকদের টাকা। গাইবান্ধার গ্রাহকদের এমন অভিযোগ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের
আলামিন বীমা প্রকল্পের বিরুদ্ধে। তবে টাকা কেটে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বীমা কর্মকর্তারা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার মরিয়ম, শিউলি ও আমেনা বেগম সহ হাজার হাজার নারী পপুলার লাইফের আলামিন বীমার গ্রাহক। খেয়ে না খেয়ে দরিদ্র পরিবারের এই মানুষগুলো মাসে 100 টাকা করে দীর্ঘ 10 বছর টাকা জমিয়েছেন। মেয়াদ শেষে লভ্যাংশ সহ জমানো অর্থ পাবার কথা থাকলেও মাসের পর মাস ঘুরেও টাকা পাচ্ছেন না তারা। বিমে শেষ হয় 10 বছর হওয়ানোর পরে মনে করো অ্যাকাউন্ট করলে মনে করো মাস 2 এর মধ্যে টাকাটা পাওয়া যাবে, এই কথা বলছি ভাই। যে ভাই কিস্তি চালাইছে ওই ভাই বলছি, সে জায়গায় 5 মাস হয়ে যাবা নাকছি, তাও টাকা পাওয়া নাকছি না। রিক্সা করে যাতায়াত অফিসে করতে আমার 1500 টাকা গেছি। বীমা কোম্পানির কর্মীরা মৌখিকভাবে গ্রাহকদের মেয়াদ শেষে জমানো টাকার দ্বিগুণ দেওয়ার আশ্বাস দিলেও বাস্তব চিত্র ভিন্ন। উল্টো গ্রাহকদের কাছ থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। 24,000 টাকা দেওয়ার কথা, সেখানে টাকা দিবে 16,000 টাকা দেওয়ার পরে সেখান থেকে আবার 1200 টাকা ওরা কাটবে। কেন কষ্ট করা হচ্ছে? আমাদের তো ওরা গায়ে হমানের টাকা, আমরা তো অনেক কষ্ট করে করছি। প্রথম যেগুলো বলছিল যে সেগুলোর সাথে মিল নেই, তাই আমরা এখন বাধ্য হয়ে যেটুকুই পাবো টাকা ওই আশায় আসছি আর কি। মাঠ পর্যায়ের কর্মীরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করলেও বীমা কোম্পানিটির জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তার এ ব্যাপারে অজুহাতের শেষ নেই। আমরা এখন যদি মাঠে বীমা করার কথা বলি, আগে তারা বলে যে তোমাদের ডাং হবে, তোমরা কোন ফালতু কোম্পানির চাকরি করো। এখন আমরা মাঠে কোনো বীমা করাতে পারি না। মাঠ পর্যায়ে যারা কর্মী হিসেবে কাজ করে তাদের কিছু ভুল ত্রুটি হয়, এখান থেকে কাগজপত্র ফাইল এগুলি দেখা যায় ঢাকায় কুরিয়ার করে পাঠাই, সেখান থেকে আবার আসে, যাওয়া আসা মাসে কিছু সময় কেমন হয়ে যায়। 1200 টাকা রেখে দিলে নতুন করে 1 বছর তারপর প্রিমিয়ামটা চালু হয়ে গেল, আবার 1 বছর পর থেকে সে মূলত কিস্তিটা চালাবে, কিন্তু তার থেকে কেটে টাকা হবে, জোর করে কেটে, এরকম কোনো বিধান বা নিয়ম নাই। গাইবান্ধা জেলায় আলামিন বীমা প্রকল্পের আওতায় প্রায় 40,000 গ্রাহক রয়েছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পাকিস্তানে আটক ভারতীয় সেনাকে এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর আশ্বাসের পর এবার প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরও বললেন ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এদিকে সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানে সাইবার হামলা চালাতে ভারতের জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে ভারত কেবল হুমকি দিতে পারে, পাকিস্তান সেনাবাহিনী পারে বাস্তবিক অর্থে প্রতিশোধ নিতে, এমন দাবি করেছেন পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফ। পাকিস্তানের হামলার আশঙ্কায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে অন্তত 10,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য স্থাপন করা হয়েছে 47টি অস্থায়ী ক্যাম্প। এ পরিস্থিতির কারণে তাদের প্রাত্যহিক জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানান ক্যাম্পে আশ্রয় নেওয়া মানুষজন। আমাদের ছেলে মেয়েদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে, ঘরবাড়ি ছেড়ে এখানে এসে থাকতে হচ্ছে খুব কষ্ট করে, জমির ফসল ঘরে ওঠাতে হবে, সব নষ্ট হয়ে যাচ্ছে, আমরা শেষ হয়ে যাব। জনগণের এ অবস্থা হলেও তাদের নিরাপত্তার খাতিরেই এ ব্যবস্থা নিতে হয়েছে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। কারণ শনিবারও সীমান্তে দুদেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। পাকিস্তান থেকে ছোড়া গোলা এসে পড়ার পর জম্মু ও কাশ্মীরের আখনুরের বাসিন্দারা চরম ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ কেউ আবার বলছেন প্রয়োজন হলে তারা সেনাবাহিনীর সঙ্গে একাত্ম হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবেন। উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক নামের জঙ্গি বিরোধী বিশেষ অভিযান পরিচালনা এবং পাকিস্তান ভারতীয় এক সেনাকে সীমান্ত থেকে আটক করার পর দুদেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। ভারতের দাবি, ভুল করে ওই সেনা সদস্য নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়ে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর বলেছেন, কেউ যদি সীমানা অতিক্রম করে ফেলে তাকে ফিরিয়ে আনতে বেশ কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, সেগুলো শুরু হয়েছে। উত্তরাখণ্ডে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতের ক্ষতি করলে কাউকে ছেড়ে দেবেন না তারা। আপনারা যদি আমাদের যন্ত্রণা দেন তবে ভাববেন না আমরা ছেড়ে দেব। আমাদের সেনাবাহিনী এর উচিত জবাব দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান এখন কোমায় রয়েছে, বুঝতে পারছে না কি ঘটে গেছে। তবে পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফ বলেছেন, ভারত কেবল হুমকি দেওয়ার দিকেই এগিয়ে আছে, সত্যিকারের কিছু করে দেখানোর ক্ষমতা কেবল পাকিস্তান সেনাবাহিনীরই আছে। ওয়াশিংটন আইডিয়াস ফোরামে দেয়া সাক্ষাৎকারের ভিত্তিতে এনডিটিভির প্রতিবেদনে মোশাররফের এ মন্তব্য প্রচার করা হয়। এদিকে পাকিস্তানের ভেতরে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ অভিযান সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার পাকিস্তানে সাইবার হামলার জন্য প্রস্তুত বলে জানিয়েছে ভারতের জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান। তারা জানিয়েছেন, হ্যাকিং এর মাধ্যমে পাকিস্তান সরকারের ওয়েবসাইটে প্রবেশের ক্ষমতা করায়ত্ত করেছেন তারা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।
লা লিগার শীর্ষে ফেরার লক্ষ্যে আজ রাতে সেল্টা ভিগোর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1:15টায়। আলাভেসের কাছে হারের পর লা লিগায় লেগানেসের বিপক্ষে জয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায় বার্সেলোনা। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্র আবারও লিগ রেস থেকে পিছিয়ে দিয়েছে মেসি সুয়ারেজদের। 6 ম্যাচে 4 জয়ে 13 পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচে 1 পয়েন্ট বেশি নিয়ে রিয়াল আছে শীর্ষে। যদিও আলাভেসের কাছে হারের পর খেলা 5 ম্যাচে 19 গোল করেছে কাতালান ক্লাবটি। 8টি করে গোল করেছেন মেসি ও সুয়ারেজ। আক্রমণ ভাগের তারকারা ছন্দে থাকায় সাবেক ক্লাব সেল্টার বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিতে চাইবেন বার্সা কোচ লুই এনরিকে। তবে নিজেদের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাসী সেল্টা। গেল মৌসুমে বার্সাকে ঘরের মাঠে 4-1 গোলে বিধ্বস্ত করার স্মৃতি বাড়তি প্রেরণা যোগাবে সেল্টিক্সদের। যদিও দু দলের মুখোমুখি দেখায় বেশ এগিয়ে আছে বার্সেলোনা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন। জঙ্গিবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন প্রধানমন্ত্রী। গাজীপুরের শফিপুরে স্পিনিং মিলে ভয়াবহ আগুন, ধসে পড়েছে টিনের তৈরি ভবনটি। বেনাপোল বন্দরে গুদামের আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি। 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত মা ইলিশ ধরা নিষিদ্ধ। সংরক্ষণ ও বাজারজাতকরণও বন্ধ। মাসে 40 কেজি চাল দেওয়া হবে জেলে পরিবারকে। 10 টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। কর্মসূচি সফল করতে কাজ করছে সরকার। এবং পর্যাপ্ত গণপরিবহনের অভাবে ভোগান্তির শেষ নেই রাজধানীবাসীর। যানজটের কারণে নতুন বাস নামানোর আগ্রহ নেই মালিকদের। অবকাঠামো উন্নয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।